হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা অনেকদিন যাবৎ বিভিন্ন সংবাদ নিয়ে কথা বলে যাচ্ছি। বিভিন্ন সংবাদে সাধারণ জনগণের যে মতামত সেটা সামনে তুলে আনার চেষ্টা করছি। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হলো বর্তমান সরকারের পেশি শক্তি বা বর্তমান সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থার উপর বর্তমান সরকারের কতটুকু নিয়ন্ত্রণ আছে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমরা যদি খেয়াল করি 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি, যে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় পাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শুধু বাংলাদেশেই নয়, যিনি বাংলাদেশের গর্ব, যিনি বহির্বিশ্বেও তার যথেষ্ট সম্মান তিনি বহন করেন এবং তিনি যথেষ্ট সম্মানীয় একজন ব্যক্তিত্ব, যার সাথে মিট করার জন্য, যার কথা শোনার জন্য, যার লেকচার শোনার জন্য বিশ্বের বাঘা বাঘা সব নেতা নেত্রীরা, পশ্চিমা বিশ্বের বাঘা বাঘা নেতারা অপেক্ষা করে যার সাথে মিট করার জন্য এমন একটা ব্যক্তিকে আমরা যখন প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি, এটা আসলেই প্রথমেই আমরা সৌভাগ্যবান। আমরা অবশ্যই এমন একটা ব্যক্তিকে আমরা সরকার প্রধান হিসেবে পেয়েছি, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাকে এমনভাবে কোণঠাসা করলো এবং যে প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনিক যেই কর্মকর্তা কর্মচারীরা, তারা এমনভাবে তাকে কোণঠাসা করা শুরু করলো এবং তার নিয়ন্ত্রণ তিনি কোনোভাবেই নিয়ন্ত্রণ নিতে পারছেন না প্রশাসনের। আমরা যদি পুলিশ বাহিনী দেখি, আমরা যদি সেনাবাহিনী দেখি, আমরা যদি বর্ডার গার্ড দেখি, আমরা অন্যান্য যেগুলো যত বাহিনী আছে, নিরাপত্তা রক্ষা বাহিনী, সেই সকল নিরাপত্তারক্ষী বাহিনীর কোনো নিয়ন্ত্রণই তিনি পাচ্ছেন না বলে আমাদের ধারণা। আমরা যদি খেয়াল করি, প্রথম থেকেই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল, যে কোনো জায়গায় চুরি ডাকাতি ছিনতাই, এমন বিশৃঙ্খলাটা কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও পুরোপুরি এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। আমরা খেয়াল করি বিগত যদি ভুল না করে থাকি 7 থেকে 8 মাস পর্যন্ত সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের উল্লেখযোগ্য কোনো সফলতা আমাদের দৃষ্টিতে আসছে না। আমরা যদি খেয়াল করি, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা সংবাদ মাধ্যমে যদি দৃষ্টি বোলাই, আমরা প্রত্যেক দিন কোনো না কোনো জায়গা থেকে এমন নিউজ পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিগত সরকারের যে সকল সহযোগীরা ছিল তাদেরকে অ্যারেস্ট করছে, কিন্তু অ্যারেস্ট করার পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের নেতৃত্বে, তারা তাদের দায়িত্বে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। তাহলে যেই থানা থেকে একটা অপরাধীকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, সেই থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, যেই থানার যে নিরাপত্তারক্ষী বাহিনী, যেই পুলিশ, তারা কি করছে, তারা কেন ছেড়ে দিচ্ছে, আর তাদের নিয়ন্ত্রণটা কেন সরাসরি সরকার পাচ্ছে না? সরকার এ ব্যাপারে কেন কোনো উদ্যোগ নিতে পারছে না? এ ব্যাপারে শক্ত কোনো অবস্থানে যেতে পারছে না। আমরা যদি খেয়াল করি, বিগত 10 মাসে 400-র বেশি আন্দোলন হয়েছে। কোনো প্রথম পর্যায়ে 2-একটা আন্দোলন যদিও সেনাবাহিনী তাদের দক্ষতার সহিত প্রতিহত করার চেষ্টা করেছে এবং প্রতিহত করতে পেরেছে, কিন্তু মেজরিটি আন্দোলন কোনো না কোনোভাবে সরকার তাদের সাথে নেগোসিয়েশন করে তারপরে আন্দোলন দমাতে হয়েছে। কিন্তু সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা, যে নিরাপত্তা বাহিনী, তাদের যে একটা অবস্থান, তাদের যে একটা অবদান এই ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে, সেই অবদানটা আসলে আমাদের দৃষ্টিতে পড়েনি। আমরা যদি আরও দেখি, বিগত কিছুদিন যাবৎ বিশেষ করে আমাদের সবার দৃষ্টিতে যেটা আসে, বিএনপি, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বর্তমানে ক্ষমতার দৌড়ে যারা সবার সামনে আছে, তাদের বিভিন্ন নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে সংবাদ ছড়িয়ে যাচ্ছে চাঁদাবাজি এবং বিভিন্ন প্রকার অপকর্মে তারা জড়িয়ে যাচ্ছে, এবং দল থেকেও বিভিন্ন সময় বিভিন্নভাবে বহিষ্কার করা হচ্ছে, কারো পদ স্থগিত করা হচ্ছে, কিন্তু সেটা সমাধান আসছে না। প্রশাসন থেকে শক্ত কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি আরও একটা জিনিস খেয়াল করি, যে ইশরাক হোসেন, তিনি আইন যাই বলুক, আইনের যদি মার পেছে আপনি পড়েন, আপনি আইনে যদি পান, তাহলে আপনি সরাসরি সরকারের সাথে ডিল করবেন। কিন্তু তিনি বিগত দীর্ঘদিন যাবৎ সিটি কর্পোরেশন, যে ঢাকার একটা সিটি কর্পোরেশন, তিনি তার দখলে নিয়ে রেখেছেন এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেই সিটি কর্পোরেশন দখলে নিয়েছেন এবং সেটার দায়িত্ব তিনি নিজেদের মানুষদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন। এমন পরিস্থিতি সরকার কেন শক্ত হাতে দমন করতে পারছে না? আমরা যদি আরও কিছু বিষয় দেখি, রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে সরকারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, তা সরকারকে বিভিন্নভাবে প্রেশারাইজ করে যাচ্ছে, কিন্তু সরকার খুব শক্ত হাতে যে দমন করছে তা না, কোনো খুব
নমনীয়ভাবে সরকার প্রত্যেকটা জিনিস ডিল করার চেষ্টা করছে। আমরা যদি ১/১১ সরকার দিকে দেখি, ১/১১ সরকারের ইতিহাসটা যদি আমরা জানি, তাহলে ১/১১ যে সরকারটা ছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকারটা ছিল, সেই সরকারের আমলে কোনো রাজনৈতিক দল কোনো ধরনের বিশৃঙ্খলা করে পার পায়নি। ইভেন আমাদের দেশের সবচেয়ে বৃহৎ যে দুইটা রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের শীর্ষ নেতৃত্বদেরকেও অ্যারেস্ট করা হয়েছিল সেই সরকারের আমলে। কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকারটা, সেই সরকারটা তারা তাদের যেই এক্সট্রিম যেই ব্যবস্থা, যেই এক্সট্রিম যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই এক্সট্রিম নিরাপত্তা ব্যবস্থা থেকে যেতে পারছে না। তারা কি যেতে পারছে না, না যাচ্ছে না, এটা আসলে আমাদের বোধগম্য নয়। তবে আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, বা বর্তমান যিনি সরকার প্রধান এবং সরকারের ক্যাবিনেটে যারাই আছেন, প্রত্যেকের এই বিষয়টাতে দৃষ্টি দেওয়া উচিত যে বাংলাদেশের প্রশাসনিক যেই ব্যবস্থা, নিরাপত্তা যেই ব্যবস্থা, যে নিরাপত্তা বাহিনী, প্রশাসনিক যেই ব্যবস্থার যে কর্মকর্তা কর্মচারীরা, তাদের পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে নিতে হবে এবং সরকারকে অবশ্যই হার্ডলাইনে যেতে হবে যে আমার পছন্দ হলো না একটা বিষয়, আমি রাস্তায় নেমে গেলাম, আমার একটা বিষয় পছন্দ হলো না, আমি রাস্তা ব্লক করে দিলাম, সরকারি প্রতিষ্ঠান ব্লক করে দিলাম, সরকারি কার্যক্রমে বাধা দিলাম, সরকারি কার্যক্রম বন্ধ করে দিলাম। এই ধরনের যে ধরনের আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনগুলো প্রতিহত করতে অবশ্যই সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এবং খুব শক্ত হাতে এগুলোকে দমন করা উচিত বলে আমি মনে করি। পরিশেষে এটাই বলবো, বর্তমান সরকারটি যেই সরকারটি আছে, এটার যথেষ্ট জনপ্রিয়তা আছে এবং জনগণের যথেষ্ট সাপোর্ট তাদের প্রতি আছে। তারা যদি অত হার্ডলাইনে যায়, হয়তোবা যদি কেউ তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাকে প্রতিহত করার জন্য সাধারণ জনগণ তাদের সামনে এসে দাঁড়াবে বলেই আমি মনে করি। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আলোচনা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, একটা মন্তব্য করে যাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।